হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে হিস্ট্রির আমরা 5 নম্বর অধ্যায়টা পড়ব। 5 নম্বর অধ্যায় থেকে কি কি পড়তে হবে, কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে বেসিক্যালি এসে থাকে, সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বলে দেবো অবশ্যই ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, চতুর্থ চ্যাপ্টারটা অলরেডি আমি লাইন ভিত্তিক পড়া হয়ে গেছে, হাতে কলমে প্রশ্ন উত্তর হয়ে গেছে, চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে বলে দিয়েছি। সমস্ত কিছু প্লেলিস্ট ভিজিট করো, পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিই। এখন 5 নম্বর চ্যাপ্টারটা করিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি এটা আমাদের করতে হবে, ঠিক আছে? শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, ওকে? আর যারা রেগুলার স্টুডেন্ট আমার অবশ্যই কমেন্টস করবে, যখন প্রশ্ন করব অবশ্যই সেটা কমেন্টস করবে। দেখো, আমাদের চ্যাপ্টারটা কি নিয়ে আছে না, মুঘল সাম্রাজ্য নিয়ে আছে, ওকে? 5ম অধ্যায়। আচ্ছা, চ্যাপ্টারের যেখানে যেখানে দাগ দেওয়া আছে অবশ্যই সেটা দাগ দিয়ে নেবে, ওকে? আর তোমাদের লাইন ভিত্তিক পড়াটা আমি করিয়ে দিয়েছি, সেটাও অবশ্যই দেখে নেবে। বাট এই পড়াটা আগে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে বুঝবে, খুব ইম্পর্টেন্ট। এটা যদি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝো না, যে কোনো প্রশ্ন এলে নিজেরাই লিখতে পারবে, ওকে? শুরু করা যাক। দেখো, সবার প্রথমে আমরা মুঘল সাম্রাজ্য সম্বন্ধে জানবো হচ্ছে মুঘল সাধারণত কাদেরকে বলা হয় বা মুঘল কারা, ওকে? দেখো, খ্রিস্টীয় ষোড়শ শতক থেকে ঊনবিংশ শতকের মধ্যেখানের সময় বা মাঝখানের সময় পর্যন্ত মোগলরা কি করেছিল না, ভারতবর্ষে নিজেদের শাসন কায়েম ছিল বা শাসন চালিয়েছিল, ঠিক আছে? এবার মোগলরা ছিল হচ্ছে মঙ্গল, যাকে বলা হয় নেতা যে চেঙ্গিস খান, আমরা আগে চ্যাপ্টারে পড়েছিলাম, চেঙ্গিস খান এবং তুর্কি নেতা যেটা তৈমুর লং, সেই তাদের বংশধর। মনে থাকবে কাদের? চেঙ্গিস খান এবং তৈমুর লংয়ের কিন্তু বংশধর ছিল। ভারতবর্ষের প্রথম মোগল বাদশাহ কে ছিলেন না, আমরা জানি বাবর ছিলেন। বাবরের পুরো নাম কি বলতো? অনেক সময় আসে কিন্তু পরীক্ষায় বাবরের পুরো নাম, ওকে? পুরো নাম ছিল হচ্ছে জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ওকে? তাহলে মোগল সম্রাটরা বাদশাহ বা পাদশাহ শব্দগুলো ব্যবহার করতো, ঠিক আছে? বাদশাহ নিজেদেরকে বলতো বা পাদশাহ যেটা বলা হতো, ওকে? এই শব্দগুলো কি শব্দ ছিল না, ফরাসি শব্দ ছিল। এবার মোগল সম্রাটরা তাদের যে সার্বভৌম ক্ষমতা, সেটা যে বিশাল, তারা একটা ক্ষমতার অধিকারী, সেই ক্ষমতাটা বোঝানোর জন্যই কিন্তু এই শব্দগুলো বেসিক্যালি ব্যবহার করত। এবার দেখো, এখানে আমাদের আছে তৈমুরলক বাবর সম্বন্ধে। এটা ইম্পর্টেন্ট, আমি স্টার করেও দিয়েছি, এটা পড়বে। যে যে লাইনগুলো আমার দাগ আছে সেটা কিন্তু পড়বে, এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, আমাদের সাধারণত একটা কথা জানতে হবে, যে খুব ইম্পর্টেন্ট যেটা বলছি, ভালো করে শোনো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ওকে? সাধারণত ভারতে যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, কে ছিলেন না, জাহির উদ্দিন, যেটা বললাম জহির উদ্দিন অ্যাকচুয়ালি, তো জহির উদ্দিন মোহাম্মদ বাবর। এবার বাবরের যে মা ছিলেন, তিনি কি ছিল না, কুতলুক নিগম খাতুন। মনে থাকবে, কুতলুক নিগম খাতুন ছিলেন বাবরের মা, ওকে? তাহলে তিনি কি ছিলেন না, তিনি মঙ্গল বা আমরা বলতে পারি যেটা চেঙ্গিস খান, মঙ্গল বীর যে ছিলেন চেঙ্গিস খান, সেই চেঙ্গিস খানের তিনি বংশধর ছিলেন, ওকে? তো বাবরের সম্পর্কে আমরা যা যা জানতে পারি বা যেটা আমরা বাবরের আত্মজীবনী সম্পর্কে পড়েছি, সেটা কিন্তু বাবরনামা গ্রন্থ থেকে আমরা জানতে পেরে থাকি, ওকে? মনে থাকবে। এবার বাবর 1883 খ্রিস্টাব্দে জন্মেছিলেন, ঠিক আছে? তার বাবা ছিলেন মির্জার, ওকে? পুরো নাম ছিল ওমর শেখ মির্জার। তার মির্জার যখন মারা যান, তার মারা যাওয়ার পর, ঠিক আছে, বাবর 12 বছর বয়স তখন তার ছিল, তো সেই বয়সে তিনি তখন সিংহাসনে বসেন। সময়টা তখন ছিল 1494। মনে থাকে, সালগুলো একটা খাতা করবে অবশ্যই, সাল লিখবে, পাশে কি ঘটেছিল সেটা লিখবে, ওকে? পানিপথের যুদ্ধ ধরো হয়েছিল, কত সালে হয়েছিল, কার কার সঙ্গে হয়েছিল, যদি এতটুকু আমাদের জানা থাকে, গল্পটা আমরা বানিয়ে লিখতে পারি, ওকে? আমাদের একবার পড়া থাকলে সেটাই পারবো। তো মেইন যে পয়েন্টসগুলো হয় তার উপর বেস করে কপি তৈরি করবে, আর যেটা পরীক্ষার সময় একবার চোখ বোলালেই মাথায় চলে আসবে, তবেই গিয়ে কিন্তু ভালো রেজাল্ট হবে। যে টিপসগুলো দিচ্ছি সেগুলো কাজে লাগাবে। তো যাই হোক, আমরা কোথায় ছিলাম জানো? ও হ্যাঁ, যেটা আমি বলছিলাম, তো তিনি 12 বছরে সিংহাসনে বসেছিলেন, এবং সে সময়টা কখন ছিল না, 1494 খ্রিস্টাব্দে, ঠিক আছে? এবার তিনি কি করেছিল এরপরে না, কাবুলকে তিনি নিজের দখলে নিয়ে চলে এসেছিল, কাবুলকে তিনি জয় করেছিল,
ঠিক আছে। 1526 খ্রিস্টাব্দে দিল্লির যে লোধি বংশের সুলতান ছিল, কে ছিল না ইব্রাহিম লোধি ছিল, এবং বাবরের মধ্যে পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে কিন্তু ইব্রাহিম লোধি পরাজিত হন এবং নিহত হন, আর বাবর দিল্লি দখল করে। এবার তোমাদের আমি বলেছিলাম যে তার যে জয়যাত্রা ছিল তার পিছনে কি রিজন ছিল, তার সৈন্যবাহিনী কতটা পটু ছিল, তার অশ্ববাহিনী কতটা পটু ছিল, তার রণকৌশল কতটা বেটার ছিল, সেটা আমরা আগের চ্যাপ্টারেই কিন্তু ডিসকাশন করেছি। ক্লিয়ার? তো সেটা নিয়ে আমি আর ডিটেলসে এখন বলছি না। তো যাই হোক, তো বাবর তখন কি করেছিল না দিল্লি দখল করে, এবং যুদ্ধে জয়লাভের পরে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত কিন্তু যথেষ্ট শক্তপোক্ত হয়ে যায় আমরা বলতে পারি। দিল্লি দখলের পর আবার কি করেছিল না 1527 খ্রিস্টাব্দে রাণা সংগ্রাম সিংয়ের সঙ্গে, রাজা সংগ্রাম সিং কে ছিল না মেওয়ার যে ছিল রাজ্য, সেই রাজ্যের রাজা ছিলেন, তো রাণা সংগ্রাম সিং, তার সঙ্গে বাবরের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটা খানুয়ার যুদ্ধ বলা হয়। তো খানুয়ার যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের আগে বাবর কি করেছিল না যুদ্ধের আগে বাবর এই যুদ্ধকে ধর্মযুদ্ধ ও সেনাদের ধর্মযোদ্ধা বলে তাদেরকে জোটবদ্ধ করেছিল। যুদ্ধটা শুরু হওয়ার আগে এই যুদ্ধকে বলেছিল ধর্মযুদ্ধ, আর সেনাদের বলেছিল ধর্মযোদ্ধা। ঠিক আছে। এগেন বাবর কি করেছিল এখানে জয়লাভ করেছিল কিন্তু। ঠিক আছে। এরপরে আবার কি করেছিল না এরপরে ঘরগড়ার যুদ্ধ হয়েছিল। ঘরগড়ার যুদ্ধে কি করেছিল বাবরের যে অগ্রগতি সেটা রোধ করার জোরে পূর্ব ভারতের শাসকরা যথেষ্ট চেষ্টা করেছিল। বাংলায় নসরত শাহ, তারপরে জৌনপুরের শাসনকর্তা যে মাহমুদ লোধি, বিহারের শের খান, ঠিক আছে, একসঙ্গে হয়ে জোটবদ্ধ করে। তাদের সঙ্গে বাবরের গঙ্গা এবং ঘরঘরা নদীর যে একসঙ্গে যে স্থানটা, মিলিত স্থানটা, সেখানে যুদ্ধ হয় 1529 খ্রিস্টাব্দে। সেই ঘরগড়ার যুদ্ধে নামে সেটা পরিচিত ছিল। এই যুদ্ধেও এগেন বাবর কিন্তু জয়লাভ করে। ঠিক আছে। এছাড়াও বাবর 1528 খ্রিস্টাব্দে মালবরাজ মেদিনী রায়কে পরাজিত করে গোয়ালিয়রের চান্দেরি দুর্গ দখল করেছিল। মনে থাকবে, বাবর 1528 খ্রিস্টাব্দে মালবরাজ মেদিনী রায়কে পরাজিত করে, আমি খুব আস্তে বলছি মাথায় ঢুকিয়ে নাও, মেদিনী রায়কে পরাজিত করে গোয়ালিয়রের চান্দেরি দুর্গ কিন্তু দখল করেছিল। ঠিক আছে। এবার 1530 খ্রিস্টাব্দে বাবরের মৃত্যু হয়। যখন তিনি মারা যান তখন তার অনলি 47 ইয়ার্স এজ ছিল, অর্থাৎ 47 বছর তার বয়স ছিল। সেই বয়সেই তিনি মারা যান। ঠিক আছে। আর বাবর মাত্র 4 বছর ভারতে রাজত্ব করেছিলেন। ভারতে যিনি যে নিজের শাসন কার্য চালিয়েছিল সেটা অনলি 4 ইয়ার্স। ঠিক আছে। 4 বছরের বেশিরভাগই তিনি, মানে যে সময়টা ছিল, তিনি ম্যাক্সিমাম যুদ্ধক্ষেত্রে লিপ্ত ছিলেন আমরা বলতে পারি। তাহলে মোটামুটি বাবর সম্পর্কে জানা গেল। এবার আমাদের ম্যাক্সিমাম সময় প্রশ্ন আসে বাবর কিভাবে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, তখন কিন্তু পুরো এই ঘটনাটা আমাদের বলতে হয়। এবার একটা প্রশ্ন আসে আমাদের অনেক সময় যে বাদশাহ কাকে বলে, বা বাদশাহ বলতে কি বোঝো, বা পাদশাহ বলতে কি বোঝো। ঠিক আছে। তাহলে আমরা সেক্ষেত্রে কি বলতে পারি, আমরা উত্তরটা কি, বা এইভাবেও আসে, আমরা পাঠ্য বইতেও এই প্রশ্নটা পেয়েছি যে মুঘলরা কেন নিজেদেরকে বাদশাহ বলতো। তখন আমরা কি বলতে পারি না ভারতে মুঘল সম্রাটদের উপাধি বাদশাহ ছিল বা পাদশাহ ছিল। ঠিক আছে। পাদশাহ শব্দের অর্থ বা বাদশাহ শব্দের অর্থটা কি ছিল না সম্রাট ছিল, বা আমরা শাসক বলতে পারি। এবার এর মূল শব্দ বাদশাহ, পাদশাহ, পাদশাহী শব্দগুলো, এগুলো একটা কিন্তু ফরাসি শব্দ ছিল। কি শব্দ ছিল? ফরাসি শব্দ বা ফার্সি শব্দ, যেটা আমরা বলতে পারি, ফার্সি বলবে বেটার, ফার্সি শব্দ ছিল। ওকে। এবার ফার্সি পাদ শব্দের অর্থ যাকে বলা হতো প্রভু, আর শাহ, পাদ শাহ তো ভাগ হচ্ছে, পাদ শব্দের অর্থ হচ্ছে প্রভু, আর শাহ শব্দের অর্থ হচ্ছে শাসক, বা যাকে আমরা বলতে পারি রাজা। ওকে। এবার এখানে পাদ আর শাহ শব্দ দুটো যখন একসঙ্গে ব্যবহৃত হয়েছে তখন সেখানে পাদসহ ব্যবহার হয়েছে, যেটাকে বলা হয় শক্তিশালী শাসক, যে কথাটার অর্থ শক্তিশালী শাসক। এবার 1507 খ্রিস্টাব্দে বাবর কাবুলে থাকার সময় পাদশাহ উপাধি কিন্তু নিয়েছিলেন। তাহলে এইটা ক্লিয়ার হলো। এরপরে যেটা নিয়ে এই যে মোগলদের রণকৌশল আছে, খুব ইম্পর্টেন্ট, রণকৌশলটা খুব ভালো করে পড়বে। সার্বভৌম শাসক কাকে বলে একটু পড়বে, পাদশাহ কাকে বলে একটু জেনে নেবে। ঠিক আছে।
খানুয়ার যুদ্ধ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই খানুয়ার যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল না, খানুয়ার যুদ্ধটা 1527 খ্রিস্টাব্দে হয়েছিল। ওকে, দিল্লির যে মুঘল বাদশাহ ছিলেন বাবর এবং মেওয়ারের যে রানা ছিলেন সংগ্রাম সিং, তাদের মধ্যে খানুয়ার যুদ্ধটা হয়েছিল। ঠিক আছে, এর ফলে কি হয়েছিল না, বাবর জয়লাভ করেছিল, আমরা জানি খানুয়ার যুদ্ধে। খানুয়ার যুদ্ধে মুঘল বাদশাহ বাবর মেওয়ারের যে রানা সংগ্রাম সিং তাকে পরাজিত করে জয়লাভ করেছিল। ঠিক আছে, এবার এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, যেটা হচ্ছে খানুয়ার যুদ্ধ কেন ধর্মীয় যুদ্ধ? কেন ধর্মীয় যুদ্ধ আমরা বলতে পারি? দেখো, খানোয়ার যুদ্ধের প্রধান যে দুই প্রতিপক্ষ ছিল তারা অন্য অন্য ধর্মের, মানে ভিন্ন ধর্মের। সাধারণত খানোয়ার যুদ্ধে এক প্রতিপক্ষ কে ছিল না, এক প্রতিপক্ষ ছিল হচ্ছে, মানে একজন ছিল হচ্ছে বাবর, তিনি কি মুসলমান ধর্মের ছিলেন, আরেকজন ছিল হচ্ছে রানা সংগ্রাম সিং, তিনি হিন্দু ধর্মের ছিলেন। তাই তো, দুটো ভিন্ন ধর্মের হলো। ওকে, এবার এছাড়াও কি ছিল, যুদ্ধের শুরুর আগে বাবর মুঘল যে যোদ্ধাদের বলেছিলেন, কি বলেছিলেন না, যুদ্ধ হলো ধর্মের যুদ্ধ। তারা আর যোদ্ধারা সবাই হচ্ছে ধর্মযোদ্ধা, যাকে আমরা গাজী বলতে পারি। ঠিক আছে, মনে থাকবে বাবর কি বলেছিলেন, এই যে যুদ্ধটা আমরা করছি এই যুদ্ধটা হচ্ছে ধর্মীয় যুদ্ধ, আর তোমরা ধর্মযোদ্ধা। ঠিক আছে, এবার অনেকে কে বলে না, এটা ধর্মযুদ্ধ নয়, ইয়ের যে যুদ্ধটা ছিল, খানোয়ার যে যুদ্ধটা ছিল, ধর্মযুদ্ধ ছিল না। কেন ছিল না, তারা কি উদাহরণ দেখায় না, এই যুদ্ধ ধর্মযুদ্ধ বলে বাবর মুসলমান সৈন্যদের জোটবদ্ধ এবং শক্তিশালী করতে চেয়েছিল। খানোয়ার যুদ্ধে অনেক মুসলমান বাবরের বিরুদ্ধে গিয়েছিল এবং রাজপুতদের সঙ্গে যোগ দিয়েছিল এবং যোগ দিয়ে যুদ্ধ করেছিল। তার মানে যদি ধর্মযুদ্ধ হতো তাহলে মুসলমান যারা ছিলেন তারা তাহলে হিন্দুদের সঙ্গে গিয়ে যুদ্ধ করতো না। ঠিক আছে, তো সেটাই বোঝানো হয়েছে খানোয়ার যুদ্ধতে। ওকে, অ্যাজ ফর আমরা যেটা হিস্ট্রি পড়েছি সেটার উপর বেস করে বললাম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে খানোয়ার যুদ্ধটা এটা হলো, একটু খানোয়ার যুদ্ধটা সম্বন্ধে ভালো করে পড়বে। ঠিক আছে, নেক্সট এই চ্যাপ্টার্সে আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি না, শের শাহ সম্পর্কে পড়বো। ভীষণ 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 ইম্পর্টেন্ট শের শাহ এই চ্যাপ্টার্সে। ওকে, খুব ভালো করে পড়বে। দেখো, শের শাহকে না ভারতের ইতিহাসে একজন শ্রেষ্ঠ সম্রাট আমরা বলতে পারি শের শাহ। ঠিক আছে, এবার তিনি 5 বছর সম্রাট হিসাবে ভারতে নিজের রাজত্ব চালিয়েছিলেন। ক বছর? 5 বছর। ওকে, শের শাহ 1472 খ্রিস্টাব্দে পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিলেন। শের শাহ যে যখন ছিলেন ছোটবেলায়, তখন তার ছোটবেলায় একটা নাম ছিল, সেটাকে বলা হতো ফরিদ খান। কি বলা হতো? ফরিদ খান তার নাম ছিল। তার যে বাবা ছিল সেটা সুরবংশীয় আফগান হাসান খান। তার বাবাকে ছিল সুরবংশীয় আফগান হাসান খান। ওকে, এবার বিহারে তিনি সাসারামের জাগিরদার ছিলেন কিন্তু। ঠিক আছে, এবার শের শাহ বিহারে বাহার খান লোহানির অধীনে কাজ করতেন। বাহার খান, নামগুলো একটু মনে রাখবে, হ্যাঁ, বাহার খান লোহানির অধীনে কাজ করতেন এবং কাজ করার সময় তিনি কি করেছিল, একটা বাঘকে মেরেছিল। ঠিক আছে, তারপর থেকে তার নাম হয়েছিল কি না, শের। তার উপাধি হয়েছিল শের, অর্থাৎ উপাধি পেয়ে দিয়েছিল। ঠিক আছে, শের কে দিয়েছিল? বাহার খান দিয়েছিল। বাহার খানের অধীনে তো কাজ করতো, তো বাহার খানই তাকে এই উপাধিটা দিয়েছিল শের। তো সেই জন্য তারপর থেকেই তাকে শের বলা হয় বা শের খান আমরা বলে থাকি। ওকে, মুঘল সম্রাট যে হুমায়ুন ছিলেন এই সময় শের খানের স্মৃতিতে, মানে স্মৃতিতে ঠিক না, হুমায়ুন তখন কি করেছিল, শের খানের যে এতটা ক্ষমতা বৃদ্ধি হচ্ছিল সেই ক্ষমতা বৃদ্ধিতে যথেষ্ট শঙ্কিত হয়ে পড়েছিল। ওকে, এবং শের খানকে যে এইভাবে বেড়ে উঠছে, তাহলে তিনি বলছিলেন তিনি একজন শক্তিশালী তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে, এটা কিন্তু ভেবেছিল হুমায়ুন। তখন হুমায়ুন কি করেছিল, তাকে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিল। ওকে, এবার হুমায়ুন শের খানের যে চুরনার যে দুর্গ ছিল, ঠিক আছে, সেই চুনার দুর্গ যাকে বলা হয়, সেই চুনার দুর্গ দখল করে বাংলার দিকে অগ্রসর হয় এবং শের খান তার সঙ্গে একদম যে সামনাসামনি যুদ্ধ, সেই সামনাসামনি যুদ্ধ এড়িয়ে উত্তরপ্রদেশের দিকে চলে যায়। কে চলে গেছিল না, শের খান। তার সঙ্গে অর্থাৎ হুমায়ুনের সঙ্গে সামনাসামনি যুদ্ধ করে না করে কি করেছিল না, উত্তরপ্রদেশে চলে যায়।
তারপরে কি হলো, তারপরে হুমায়ুন তখন বাংলার থেকে আবার দিল্লির দিকে ফিরে যাচ্ছিল, কারণ মুখোমুখি যুদ্ধ তো হয়নি, তো দিল্লির দিকে যখন ফিরে যাচ্ছিল, এই ফিরে যাওয়ার পথে যখন সময়টা ছিল 1539, তো সেই সময় চৌসা নামক স্থানে কি হয়েছিল, শের শাহর সঙ্গে তার যুদ্ধ হয়। আর এই যুদ্ধে হুমায়ুন কিন্তু পালিয়ে যান, কারণ তিনি পরাজিত হয়েছিলেন এবং পরাজিত হয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন। ঠিক আছে, মনে থাকবে। তো এইভাবে আমরা একটু পড়বো। এবার শের শাহের সংস্কার, এটা ইম্পর্টেন্ট। শের শাহের সংস্কার, তিনি কি কি করেছিলেন শের শাহ, সেগুলো খুব ভালো করে পড়বে। এটা আমি একটু জাস্ট বলে দিচ্ছি, শের শাহের সংস্কারগুলো একটু পড়ে নেবে তোমরা। দেখো, শের শাহের সংস্কার বলতে রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শের শাহ পাট্টা আর কাবুলিয়াত ব্যবস্থা চালু করেছিল। রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে কি করেছিল, পাট্টা আর কাবুলিয়ত ব্যবস্থা চালু করেছিল। ঠিক আছে, এবার শের শাহ সেনাবাহিনীকে একদম সুন্দর করে সুগঠিত করার জন্য কি করেছিল না, দাগ আর হুলিয়া ব্যবস্থা চালু করেছিল। কি করেছিল, দাগ আর হুলিয়া ব্যবস্থা চালু করেছিল সেনাবাহিনীকে সুগঠিত করার জন্য। ওকে, তিনি অনেক জনহিতকর কাজ করেছিল। কি কাজ করেছিল না, শের শাহর যোগাযোগ ব্যবস্থার উন্নতি করার জন্য যেটা গ্যাংটক রোড যেটা হয় সেটা নির্মাণ করেছিল, যেটার নাম ছিল সড়ক ই আজম, সড়ক ই আজম, যেটা গ্যাংটক রোড নামে পরিচিত, তো সেটা তিনি নির্মাণ করেছিল। ওকে, তিনি ডাক ব্যবস্থা চালু করেছিল, ঘোড়ার মাধ্যমে, তাও আবার ডাক ব্যবস্থা চালু করেছিল। তিনি বণিকদের জন্য, পথিকদের জন্য রাস্তার ধারে অনেক সরাইখানা তৈরি করেছিল। তো এইসব তার একদম জনহিতকর কার্যগুলো ছিল। তো এগুলো খুব ভালো করে মনে রাখবে এবং খুব ভালো করে পড়বে। পাট্টা আর কাবুলিয়তটা একটু বলে দিই। পাট্টা আর কাবুলিয়তটা কি, দেখো, পাট্টা হচ্ছে জমিতে কৃষকদের সত্ত্ব স্বীকার করে শের শাহ কৃষককে একটা দলিল দিয়েছিলেন। কি বললাম, জমিতে কৃষকদের যে সত্ত্ব সেটাকে স্বীকার করে শের শাহ কৃষকদের একটা দলিল দিয়েছিলেন, সেটাকে পাট্টা বলা হয়। এবার পাট্টায় কৃষকদের নাম, জমিতে কৃষকদের কি অধিকার আছে, কৃষককে কত রাজস্ব দিতে হবে, সমস্ত কিছু সেই পাট্টাটার মধ্যে কিন্তু লেখা থাকবে। আর কাবুলিয়াতটা কি ছিল, কাবুলিয়াত হচ্ছে কৃষকরা নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা যে কবুল করেছিল, অর্থাৎ মেনে নিয়েছিল, মেনে নিয়ে শের শাহকে একটা যে দলিলটা দিয়েছিল, মানে মানে একটা দলিল দিয়েছিল, সেই দলিলকে বলা হতো কবুলিয়াত। কি বললাম, কৃষকরা নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে শের শাহকে যে দলিলটা দিত বা সাইন করে একটা পেপার ধরো দিত, সেটাকে বলা হতো হচ্ছে কবুলিয়াত। মনে থাকবে। পাট্টাটা কে দিত, পাট্টাটা হচ্ছে শের শাহ দিয়েছিল কৃষকদেরকে। কি দিয়েছিল, যে তোমার এতটা জমি আছে, এই অধিকার আছে, তুমি এত টাকা রাজস্ব দেবে। ওকে, আর তোমার এই নাম আছে, সমস্ত কিছু লিখে, এটা তোমার পাট্টা। এবার কৃষকরা কি করছে, একটা কৃষককে দিল, কৃষকরা কি করছে, সে অত টাকা রাজস্ব দেবে, এই কথাটা সে মেনে নিচ্ছে, মেনে নিয়ে সে লিখিত দিচ্ছে, সেটাকেই বলা হচ্ছে কবুলিয়াত। মনে থাকবে কথাটা। এবার এই চ্যাপ্টার্সে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট পড়বে, সেটা হচ্ছে নবরত্ন। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে নবরত্ন পড়তে হবে। নবরত্ন কি ছিল একটু বলে দিই। নবরত্ন হচ্ছে আকবরের, যে আকবর যে ছিলেন ভালো রাজা, তো আকবরের সম্রাট যাকে বলতে পারি, তো আকবরের রাজসভায় কিছু পণ্ডিত ছিলেন, সেই পণ্ডিতকেই বলা হতো নবরত্ন, যেটা আমরা বলতে পারি। ঠিক আছে, তো নজন যেহেতু ছিল সেই জন্য নবরত্ন বলা হতো। তো নজন কে কে ছিল, একদম তথস্থ রাখবে বা মুখস্থ রাখবে এটা। কে ছিল, আবুল ফজল ছিল, তিনি একজন ঐতিহাসিক ছিল। তানসেন ছিল, তিনি একজন সঙ্গীত তজ্ঞ, যেটা আমরা বলতে পারি সঙ্গীতজ্ঞ ছিল। ফৈজি ছিল, তিনি একজন কবি ছিল। ঠিক আছে, আর তারপরে ফকির আজিজ উদ্দিন ছিল, ফকির আজিজ উদ্দিন, তিনি একজন উপদেষ্টা ছিলেন। ওকে, বীরবল ছিল, তিনি একজন, আমরা জানি যে হাস্যরসিক হয় না, হাস্যরসিক ছিলেন। ওকে, এছাড়া টোডারমল ছিল, টোডারমলের নাম অনেকেই শুনেছ, অর্থমন্ত্রী ছিলেন তিনি। ওকে, তারপরে খানে খানা ছিল, খানে খানা পুরো নাম ছিল হচ্ছে আব্দুল রহিম খানি খানা, তিনি একজন কবি ছিলেন। ওকে, এছাড়া আর কোনো বাকি গেল, তো মোল্লা, যে মোল্লা দো পিয়াজা ছিল, তিনিও একজন উপদেষ্টা ছিল, মোল্লা দো পেয়াজা। তো হয়ে গেল বোধহয়, নজন বলেই দিলাম। তো এরা ছিল খুব ফেমাস আকবরের রাজসভায়। এছাড়া এই চ্যাপ্টার্সে যেটা পাবে সেটা হচ্ছে
হলদিঘাটির যুদ্ধটা পাবে। হলদিঘাটির যুদ্ধটাও খুব ইম্পর্টেন্ট। হলদিঘাটির যুদ্ধটা কি ছিল না, হলদিঘাটির যুদ্ধটা ছিল, অনেক সময় আসে টিকা লিখতে হলদিঘাটির যুদ্ধ সম্বন্ধে। তো হলদিঘাটির যুদ্ধ সম্বন্ধে আমরা কি বলতে পারি না, আমরা বলতে পারি রাজপুত নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে কি ছিল না, রাজপুত নিরাপদ ব্যবস্থার একদম কেন্দ্রে যাকে বলা হয়, মানে মাঝখানে যাকে বলতে পারি, সেটা ছিল একটা চিতোর দুর্গ। চিতোর দুর্গ কাদের জন্য না, রাজপুত নিরাপত্তাদের জন্য, মানে রাজপুতদের নিরাপদ রাখার জন্য বলতে পারো। ওকে, এবার 1568 খ্রিস্টাব্দে আকবর তখন কি করেছিল না, চিতর জয় করার আগেই রানা উদয় সিংহ চিতর ছেড়ে চলে যায়। আকবর যখন 1568 খ্রিস্টাব্দে চিতর জয় করার জন্য আসে, তার আগে রানা উদয় সিংহ চিতর ছেড়ে চলে যায়। এবং অন্যান্য রাজপুতরা মুঘল রাজশক্তির যে বশ্যতা সেটা তারা স্বীকার করে নেয়, কিন্তু স্বীকার করে নিলেও উদয় সিংহ কিন্তু সেটা আত্মসমর্পণ করেনি। ওকে, এবার উদয় সিংহের পরে তার যে ছেলে ছিল রানা প্রতাপ সিংহ, উদয় সিংহের ছেলে রানা প্রতাপ সিংহ, সরি, রানা প্রতাপ সিংহ মুঘলদের বশ্যতা কিন্তু অস্বীকার করেছিল, মানে স্বীকার করে নেননি। ওকে, ফলে কি হয়েছিল, সম্রাট আকবর যে জায়গাটার নাম ছিল হচ্ছে আজমির, আজমিরের যে রাজপুত ছিল, আজমিরের রাজপুত মানসিংহকে 5000 সৈন্য দিয়ে রাজা প্রতাপ সিংহের বিরুদ্ধে ওখানে পাঠিয়েছিল। ঠিক আছে, 5000 সেনাবাহিনী দিয়ে রাজা প্রতাপ সিংহের বিরুদ্ধে মানসিংহকে পাঠিয়েছিল। মানসিংহ তো যোধার বংশেরই ছিল। ঠিক আছে, আকবরের আমরা জানি স্ত্রী ছিল যোধা, যিনি হিন্দু একজন রাজকুমারী ছিলেন। তো মানসিংহকে পাঠিয়েছিল। তো মানসিংহ যোধারই বংশের রিলেটিভ ছিল। ঠিক আছে, তো যাই হোক, মানসিংহকে যখন 5000 সৈন্য দিয়ে রানা প্রতাপ সিংহের বিরুদ্ধে পাঠিয়েছিল, তো তখন তাদের মধ্যে কি হয়েছিল না, 1576 খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হয়। এই যুদ্ধটাই হলদিঘাটের যুদ্ধ নামে পরিচিত। তাহলে আমরা আলটিমেটলি কি বুঝলাম, যে চিতোরের দুর্গটা ছিল রাজপুতদের নিরাপদ রাখার জন্য। ওকে, আকবর চিতোরের দুর্গ যখন আক্রমণ করতে যায়, তার আগেই রানা উদয় সিংহ সেখান থেকে বেরিয়ে যায়, চলে যায়। ওকে, এর বাকিরা আকবরের বশ্যতা স্বীকার করে নেয়, বাকি রাজপুতরা, কিন্তু উদয় সিংহ করেনি। এবার উদয় সিংহের মৃত্যুর পরে তার ছেলেও সেটা করেনি, মানে প্রতাপ সিংহ করেনি। তখন আকবর কি করেছিল না, আজমিরের রাজপুত যেটা ছিল, আজমিরের রাজপুত মান সিংহকে ওকে 5000 সৈন্য দিয়ে প্রতাপের বিরুদ্ধে পাঠায় যুদ্ধ করার জন্য, বা তার বশ্যতা স্বীকার করানোর জন্য। তখন যুদ্ধ হয়, 1576 খ্রিস্টাব্দে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধটাই হলদিঘাটির যুদ্ধ নামে পরিচিত। সেই যুদ্ধে রানা প্রতাপ সিংহ অবশ্যই পরাজিত হয়, এবং কিন্তু মানে মুঘলদের যে বিরোধিতা তিনি কিন্তু যতদিন বেঁচে ছিলেন করে গেছেন, মানে এগেন অ্যান্ড এগেন করে গেছে। তিনি পরাজিত হয়েও কিন্তু বশ্যতা স্বীকার করেননি। ওকে, রাজপুত শক্তির মধ্যেকার যে বিভেদ এই যুদ্ধের ফলে আরও প্রকট হয়ে দেখা দিয়েছিল। এইগুলো আমরা একটু ভালো করে পড়বো। হলদিঘাটের যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধটাও এই চ্যাপ্টার্সে পাবে। পানিপথের দ্বিতীয় যুদ্ধটা, প্রথম যুদ্ধটা আমি আগের চ্যাপ্টার্সে ডিসকাশন করেছিলাম। পানিপথের দ্বিতীয় যুদ্ধটাও এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে মেওয়ার সম্বন্ধে যেটা আমি ডিসকাশন করলাম, যে পানিপথের দ্বিতীয় যুদ্ধটা কি না, দ্বিতীয় যুদ্ধটা 1556 খ্রিস্টাব্দে হয়েছিল। ওকে, আকবর আর আদিল শাহের যে প্রধানমন্ত্রী হেমুর মধ্যে কিন্তু পানিপথের যুদ্ধ হয়েছিল। কি বললাম, আকবর আর আদিল শাহের যে প্রধানমন্ত্রী হেমুর মধ্যে পানিপথে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। এবার হুমায়ুনের যখন মারা যাওয়ার সময় আকবর ছিল পাঞ্জাবের কালানৌরিতে। মনে থাকবে কোথায় ছিল আকবর, পাঞ্জাবের কালানৌরে। ওকে, নৌরে। ঠিক আছে, এবার মুঘল সম্রাটের যে অনুপস্থিতি তখন ছিল না, মানে উপস্থিত ছিল না, সেই সুযোগে শের শাহের যে আত্মীয় ছিল আদিল শাহ, আদিল শাহের প্রধানমন্ত্রী হেমু দিল্লি তখন নিজের দখলে করে নিয়েছিল। আকবর তার অভিভাবক বৈরাম খানের সাহায্যে, এই গল্পটা তোমরা অনেকেই দেখে থাকবে, তো যাই হোক, বৈরাম খানের সাহায্যে দিল্লি দখলের জন্য এলে 1556 খ্রিস্টাব্দে হেমুর সঙ্গে পানিপথের যুদ্ধ হয়, এবং যুদ্ধের ফলস্বরূপ কি হয়েছিল না, পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবর জয়লাভ করেছিল। আকবর পুনরায় দিল্লি দখল করে এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। তার মানে বাবা যখন মারা গিয়েছিল আকবরের,
তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন না, যেহেতু তিনি পাঞ্জাবের কালানৌরিতে ছিল। তখন সেই সুযোগে তখন তার যে প্রধানমন্ত্রী ছিল, মানে শের শাহের যে আত্মীয় আদিল শাহের যে প্রধানমন্ত্রী হেমু দিল্লি দখল করে নিয়েছিল। ওকে, তাহলে যুদ্ধটা কার সঙ্গে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধটা কত সালে লিখে রাখবে? 1556 খ্রিস্টাব্দে হয়েছিল। আর এটা আকবর আর আদিল শাহের প্রধানমন্ত্রী হেমুর মধ্যে যুদ্ধটা হয়েছিল। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে কিন্তু পড়বে। এখানে যেখানে যেখানে দাগ দিয়েছি প্রতিটা প্রশ্ন পরীক্ষায় আসে, ভালো করে পড়বে। এরপরে আমরা লাস্ট ঔরঙ্গজেবকে পাবো। ঔরঙ্গজেব যাবতীয় ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা একটু পড়ে নেবে। ঔরঙ্গজেবকে পাবো। ঔরঙ্গজেবের আমলে অনেকগুলো যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, যুদ্ধগুলো আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যেমন জাট বিদ্রোহ হয়েছিল ঔরঙ্গজেবের আমলে। এছাড়াও তোমার বুন্দেলা যে বিদ্রোহ, সেই বুন্দেলা বিদ্রোহ হয়েছিল, রাজপুত বিদ্রোহ হয়েছিল, সতনামী বিদ্রোহ হয়েছিল, শিখ বিদ্রোহ হয়েছিল, মারাঠা বিদ্রোহ হয়েছিল। প্রতিটা বিদ্রোহ ইম্পর্টেন্ট, প্রতিটা বিদ্রোহ খুব ভালো করে মনে রাখবে কিন্তু। ঠিক আছে, তো এই বিদ্রোহগুলো কিন্তু হয়েছিল। এছাড়া এই চ্যাপ্টার্সের যে প্রশ্নগুলো আছে একটু বলে দিই আমি। চ্যাপ্টার্সের প্রশ্নগুলো আরও, ওয়াতান বলতে কি বোঝো আসে, যে মারওয়ার যেটা বলা হয়, মারওয়ার শব্দের অর্থ কি বোঝে। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো? ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, দাক্ষিণাত্য ক্ষত খুব পরীক্ষায় আসে। হ্যাঁ, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময় দক্ষিণ ভারতে মারাঠাদের ক্ষমতা অনেক বেড়ে গিয়েছিল। এবার ঔরঙ্গজেব দক্ষিণ ভারতে জয় করে তোমার বেশি রাজস্ব আদায় করত এবং মারাঠাদের দমন করতে চেয়েছিলেন কিন্তু। ঠিক আছে, এবার ঔরঙ্গজেবের দক্ষিণ ভারতের বিজাপুর এবং গোলকন্ডা রাজ্য দখল করেছিল। ঠিক আছে, ঔরঙ্গজেব মারাঠা সাম্রাজ্য দখল করতে গিয়ে কিন্তু তিনি পারেননি, সেটা ব্যর্থ হয়েছিল। ঔরঙ্গজেব দক্ষিণাত্যে নিজের অধিকার আনার জন্য 25 বছর ধরে কিন্তু তিনি চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু তিনি সফল হতে পারেননি। একেই কিন্তু দাক্ষিণাত্যের ক্ষত বলা হয়। 1707 খ্রিস্টাব্দে এই দাক্ষিণাত্যের যে দাক্ষিণাত্য যে জায়গাটা ছিল, সেই দাক্ষিণাত্যেই ঔরঙ্গজেব তিনি মারা গিয়েছিলেন। ওকে, দাক্ষিণাত্যের ক্ষতটা ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখে নেবে তোমরা। ঠিক আছে, ক্লিয়ার? এছাড়াও বিভিন্ন সম্রাটদের সম্বন্ধে এখানে একটু পড়বে, যেমন ধরো জাহাঙ্গীরের কর্তৃত্ব সম্বন্ধে একটু ভালো করে পড়বে। তারপরে হুমায়ুনের আমলে মুঘল যে আফগান দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা একটু ভালো করে পড়বে। শের শাহ বললাম, একটু ভালো করে শের শাহটাকে পড়তে হবে। ঠিক আছে, তারপরে বাবর কিভাবে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল সেটা একটু ভালো করে পড়তে হবে। তারপরে মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতি, ভেরি 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 ইম্পর্টেন্ট রাজপুত নীতি। তো রাজপুত নীতিটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, যে রাজপুতদের সঙ্গে আকবরের যে নীতিটা গ্রহণ হয়েছিল, সেই কয়েকটা নীতি তিনি, মানে রাজপুতদের ওপর কর্তৃত্ব রাখার জন্য আকবর কয়েকটা নীতিকে গ্রহণ করেছিলেন, যেমন বৈবাহিক সম্পর্কের নীতি, তারপরে উচ্চ রাজপদের নিয়োগ নীতি, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের নীতি, যুদ্ধনীতি, এগুলো একটু খুব ভালো করে সুন্দর করে পড়বে। ঠিক আছে, ক্লিয়ার? এই জিনিসগুলো বলে দিলাম, একটু ভালো করে এই জিনিসগুলোকে দেখবে। পানিপথের দ্বিতীয় যুদ্ধটা পড়বে। শের শাহের যে শাসন ব্যবস্থায় কি কি, মানে আমরা বলতে পারি শের শাহের যে শাসন ব্যবস্থা, সেটায় কি কি মানবিক চিন্তার পরিচয় দেখা গিয়েছিল, সেটা খুব ইম্পর্টেন্ট। বইয়ের প্রশ্ন এটা, একটু ভালো করে পড়ে নেবে। আমি লিখিয়ে দিচ্ছি প্রশ্নটা। আর এছাড়া বড় প্রশ্ন যা যা থাকবে আমি অলরেডি কিছু লিখিয়েছি, আরও লিখিয়ে দেবো। আকবরের কর্তৃত্ব ভেরি 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 ইম্পর্টেন্ট। আকবরের কর্তৃত্ব অবশ্যই ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তো মোটামুটি তোমাদেরকে আমি বলে দিলাম কি কি পড়বে কি কি পড়বে না, এগুলো জাস্ট একটু ভালো করে পড়বে। ঔরঙ্গজেবের রাজপুত নীতি সম্পর্কেও একটু আসে, সেটাও একটু পড়বে। দাক্ষিণাত্য অভিযানের কথা একটু পড়বে, মানে দাক্ষিণাত্যের ক্ষত যেটা বলা হয় সেটা একটু পড়বে। তারপরে যে মুঘল শাসকদের রাজপুত নীতির কি কি মিল আর কি কি অমিল ছিল সেটা বর্ণনা, অর্থাৎ মুঘল শাসকদের রাজপুত নীতিতে কি কি মিল ছিল কি কি অমিল ছিল, এটা একটু বলবে। ঠিক আছে, তো যাই হোক এই জিনিসগুলো একটু পড়ো ভালো করে। মনসবদারি প্রথা পড়বে, যাবতী পড়বে, কররি পড়বে, এগুলো একটু দেখে নেবে। আর বাকি আমি সব লিখিয়ে দেবো। যাই হোক, এখন আমি শেষ করছি। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।